আরবিআই এর একটি নতুন ডিসিশন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং এনবিএফসিদেরকে নিয়ে আরবিআই এর ব্রডার ভিউ এই মুহূর্তে কি ভবিষ্যৎ দেখিয়ে দিতে পারে ইন্ডিয়ান ইকোনমিতে, এনবিএফসির যে নেগেটিভ অ্যাপ্রোচগুলি চলছে সেই সমস্ত ব্যাপারে একটু আলোচনা করব। সো আরবিআই রিসেন্টলি একটি ডিসিশন নিয়েছে এনবিএফসিদেরকে নিয়ে। এনবিএফসিরা এখন চাইলে তারা অ্যাপ্লাই করতে পারে আধার কেওয়াইসি অথেন্টিকেশন লাইসেন্সে টু প্রমোট, এখানে ডিজিটাইজেশনকে প্রমোট করার জন্য আরবিআই এখানে অ্যালাউ করে দিয়েছে এনবিএফসিদেরকে কেওয়াইসি অথেন্টিকেশন লাইসেন্সে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো ব্যাপারটা সম্পর্কে একটু আমরা আইডিয়া আনার চেষ্টা করব এবং তার আগে বোঝার চেষ্টা করব এই এনবিএফসিসরা কারা। সো এনবিএফসি এরা হচ্ছে কোম্পানি ইনকর্পোরেটেড উইথ দি কোম্পানি অ্যাক্ট 2013 বা তার প্রিভিয়াস যে অ্যাক্টগুলো থাকে কোম্পানি অ্যাক্টের, সেই অ্যাক্টের সাথে এরা কানেক্টেড এনবিএফসিরা। তো এনবিএফসি এক্ষেত্রে গভর্ন করা হয় মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার অ্যান্ড অলসো আরবিআই। খুব ইম্পর্টেন্ট কিন্তু যে এনবিএফসিদেরকে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার এবং আরবিআইদের দ্বারা এখানে কিন্তু গভর্ন করতে হয়। এনবিএফসির এখানে দেখতে পাচ্ছি হ্যাভ টু বি রেজিস্টার্ড উইথ আরবিআই। আরবিআইদের সাথে এনবিএফসিদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু এখানে একটা হাইলাইটেড ব্যাপার রয়েছে, যেই সমস্ত এনবিএফসিরা অলরেডি অন্য কোনো অর্গানাইজেশনের সাথে কানেক্টেড তাদেরকে আরবিআইয়ের সাথে রেজিস্ট্রেশন করতে হয় না। কিছু কিছু সার্টেন বিজনেস লাইক ধরো কোনো একটা পার্টিকুলার এনবিএফসি সেবির সাথে কানেক্টেড, তারপরে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটির সাথে কানেক্টেড, তাদেরকে আর অকারণ আরবিআইয়ের সাথে রেজিস্ট্রেশন করতে হবে না, কারণ তাহলে ডুয়াল রেজিস্ট্রেশন এখানে যদি হয়ে যায় তাহলে ডুয়াল রেগুলেশনও চলে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর সার্টেন বিজনেস যেখানে তারা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড থাকলেও তাদেরকে আরবিআইয়ের সাথে রেজিস্ট্রেশন করতে হয় না। এই টাইপ অফ এন্টিটিরা হয়তো অন্য ফাইন্যান্সিয়াল সেক্টর রেগুলেটরের দ্বারা এখানে রেগুলেটেড হয়, তাই জন্য ডুয়াল রেগুলেশনকে এখানে অ্যাভয়েড করার জন্য তাদের এনবিএফসিদেরকে লাইসেন্স এখানে কিন্তু প্রয়োজন পড়ে না আরবিআইয়ের থেকে নেওয়ার। তাহলে এই এনবিএফসিরা কারা? এনবিএফসি এবং নর্মাল ব্যাংকের মধ্যে দুটো ডিফারেন্স রয়েছে। এক নম্বর ডিফারেন্স হচ্ছে, দেখো এনবিএফসিও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকিংও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। দুটো ডিফারেন্সের এক নম্বর হচ্ছে গিয়ে এনবিএফসি ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না। ডিমান্ড ডিপোজিট বলতে গেলে কি, মানে আমি আজকে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে 5,000 টাকা রাখলাম, সাথে সাথে আবার হয়তো কালকে গিয়ে বললাম এই টাকাটা আমায় ফেরত দিয়ে দাও। তো এনবিএফসি এই ডিমান্ড ডিপোজিটকে অ্যাকসেপ্ট করে না, যেটা কিনা নর্মাল ব্যাংক করে থাকে। আর এখানে আমরা যদি দেখি এনবিএফসির ক্ষেত্রে আরেকটা ইনিশিয়েটিভ, যেখানে কোম্পানি অ্যাক্ট 2013 দ্বারা এনবিএফসি এখানে রেগুলেটেড, সেখানে কিন্তু আরবিআই রেগুলেট আরবিআই অ্যাক্টের দ্বারা 1934। সো এই যে কনসেপ্টটা, এই যে ডিফারেন্সিয়েশনটা, এটাকে মাথায় রাখলেই কিন্তু আমরা বুঝতে পারবো এনবিএফসিকে নিয়ে। এবার রিসেন্টলি এনবিএফসিদেরকে নিয়ে কিছু সমস্যা আছে। এই যে কোম্পানি অ্যাক্ট 1956 আন্ডারেও রেজিস্ট্রেশন হতে পারে বা 2013 আন্ডারেও রেজিস্ট্রেশন হতে পারে, এবং কোনো একজন পার্টিকুলার অর্গানাইজেশন যদি চায় সে এনবিএফসির লাইসেন্স পাবে, তার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কোটি টাকা। ঠিক আছে, এবার রিসেন্টলি এনবিএফসির ভীষণ রকমের ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি। এবার এই এনবিএফসির ক্রাইসিস কেন? কারণ হচ্ছে এনবিএফসিরা কিভাবে চলছে, এবং করোনার পরে এই এনবিএফসির ক্রাইসিস অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। সো এই ক্রাইসিসের পিছনে কারণটা কি? এই ক্রাইসিসের পিছনে কারণটাই এটা আমরা দেখতে পাই যে এই যে এনবিএফসি যেগুলি রান করে তারা হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে যখন রান করছে, তখন তাদের এখানে তারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা তাদের রোলটা প্লে করার জন্য তারাও কোথাও না কোথাও থেকে লোন নেয়। এবার তারা যে লোনটা নিচ্ছে, এই লোনটা তারা নিয়ে থাকে শর্ট টার্মে, কিন্তু তারা যখন আবার কাউকে লোন দেয় সেটা দিয়ে দেয় লং টার্মে। তো এটার একটা মিসম্যাচ থেকে যায়। মানে কি, তোমার কাছে 100 টাকা তুমি ধার নিলে, তুমি বললে কাউকে আমি এই 100 টাকাটাকে 110 টাকা 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেব, ওকে। আবার এই 100 টাকা তুমি যে পেলে সেখান থেকে তুমি কাউকে 50 টাকা হয়তো ধার দিলে, তুমি বললে তার থেকে 5 বছর বাদে টাকাটা নেবে এবং সেই টাকাটা তুমি 100 টাকা নেবে।
সে না হয় মানা গেল তুমি 100 টাকা পেলে, কিন্তু তুমি তো 5 বছর বাদে পাবে। এদিকে যে তোমায় 110 টাকা ফেরত দিতে হবে 1 বছরের মধ্যে, এই যে মিসম্যাচটা, এই মিসম্যাচটা থাকার জন্য এদের কিন্তু লিকুইডিটি ক্রাইসিস হয়ে যায়, মানে এদের কাছে র মানি থাকে না। এবার রিসেন্টলি এনবিএফসিকে নিয়ে একটা ইনিশিয়েটিভ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ডিসিশন নিয়েছেন যে এনবিএফসি বা এই যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা রয়েছে তারা চাইলে অ্যাপ্লাই করতে পারবে আধার কেওয়াইসি অথেন্টিকেশন লাইসেন্সের কাছে, এবং যার দ্বারা এখানে ডিজিটাইজেশনকে প্রমোট করা হবে। ফ্রড বা ফিনটেক প্লেয়ার যারা এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম নেগেটিভ কনসেপ্ট ছড়িয়ে যায় ডিজিটাইজেশনের রেসপেক্টে, সেটাকে কন্ট্রোল করা হবে। আরবিআই বলেছে এনবিএফসি এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডাররা, পেমেন্ট সিস্টেম পার্টিসিপেন্টরা তারা প্রচণ্ড পরিমাণে ইচ্ছুক আধার অথেন্টিকেশন লাইসেন্সের জন্য। কেওয়াইসির এই যে ইউজার এজেন্সি লাইসেন্স বা সাব কেইউ লাইসেন্স, তারা তাদের অ্যাপ্লিকেশন এখানে জমা করতে পারে এবং তাদের ইউআইডিএআই এর আন্ডারে তাদের এখানে এবার অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই অনলাইন রেজিস্ট্রেশনের দ্বারা খুবই স্বাভাবিকভাবে সাধারণ যে কাস্টমাররা তারা এবার এখানে বিশ্বাস খুঁজে পাবে, কারণ এতদিন ধরে মনে হচ্ছে যে এই এনবিএফসিদেরকে কেউ রেগুলেট করার নেই, তারা কোম্পানি একটা রেগুলেট হচ্ছে, তাদের কাছে টাকা নেওয়া বা তাদেরকে টাকা দেওয়া দুটোই কিন্তু সমস্যার ব্যাপার, সেটা করাটা উচিত কি উচিত না এই নিয়ে একটা কাস্টমারদের মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ ছড়িয়েছে। সো এই যে কেওয়াইসির দ্বারা বর্তমানে বলা হচ্ছে নন ব্যাংকিং এন্টিটিরা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করতে পারে এবং তারা এই মুহূর্তে এনশিওর করতে পারে পপুলার মেকানিজম কাস্টমারদের অনবোর্ডিং সার্ভিস, মানে কাস্টমার যারা এখানে রেজিস্ট্রেশন হবে, এতদিন ধরে এই সমস্ত কাজকর্ম তারা থার্ড পার্টির থ্রু দিয়ে করতো এই কেইউএ লাইসেন্সের থ্রু দিয়ে, এখন তাদের থার্ড পার্টির দরকার নেই, তারা ডাইরেক্টলি করছে এবং এই ডাইরেক্ট ইনিশিয়েটিভের মাধ্যমে এখানে আমরা দেখতে পারি সিম্পলিফিকেশন হচ্ছে কাস্টমার অনবোর্ডিং প্রসেস এবং কাস্টমারদের স্যাটিসফ্যাকশন থাকছে। এনবিএফসিরা নির্ভরশীল হতো এতদিন অফলাইন আধার ভ্যালিডেশন প্রসেসের জন্য এবং তাদের প্যান ভেরিফিকেশন মেকানিজমে বিভিন্ন পদ্ধতি ছিল যার দ্বারা তাদেরকে নিজেদেরকে নির্ভরশীল থাকতে হতো, মানে থার্ড পার্টির দ্বারা তাদেরকে নির্ভর করে থাকতে হতো। বাট এই মুহূর্তে যেহেতু এই থার্ড পার্টির প্রবলেমটা আর নেই, যার জন্য এরকম থার্ড পার্টি থাকলে ধরো পিকচার দিল, ফিজিক্যাল ডকুমেন্ট দিল, সেটা কখনো কখনো নষ্ট হয়ে যেতে পারে, তারপরেই নষ্ট হয়ে গিয়ে সেটা আবার রিজেক্ট হয়ে যেতে পারে, তারপর কোনো কাস্টমার আবার তাকে দিতে হবে, এইভাবে এরকম সমস্যার মধ্যে এনবিএফসিরা ছিল। তাই এই পুরো ডিজিটাইজেশন প্রসেসের আন্ডারে এনবিএফসি ব্যবহারটিকে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে এক্সপ্যানশন মুভে করতে পারে এই চেষ্টা এখানে করা রয়েছে এবং এটা একটা ভবিষ্যতের দিকে ফরওয়ার্ড থিঙ্কিং আমরা বলতে পারি। যেই সমস্ত ইস্যুগুলো কাস্টমাররা ফেস করে চলেছে সেই ইস্যুগুলোকে কন্ট্রোল করার একটা প্রচেষ্টা বলতে পারি। তো আগামী দিনে এনবিএফসির যে লিকুইডেশন যে প্রসেস সেটা কতটা পরিমাণে কন্ট্রোল করা যায় এটা একবার দেখবার ব্যাপার। তো বিভিন্ন আলাদা আলাদা ব্যক্তিত্ব বিভিন্ন কোটেশন এখানে দিয়েছেন এই যে আরবিআই এর ডিসিশনকে নিয়ে। তোমরা স্ক্রিন পজ করে এখানে দেখতে পারো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।